আজকে বাঙালির গল্প আড্ডাতে আমরা নিয়ে চলে এসেছি নীল ঘূর্ণির ষষ্ঠ পর্ব। আশা করি আপনাদের এটা শুনতে ভালো লাগবে। এখন সময় নষ্ট না করে একদম চলে যাচ্ছি এই পর্বটি শুরু করতে। শুনে কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা নীল ঘূর্ণির ষষ্ঠ পর্ব। রাখি বাপের বাড়ি থেকে ফিরল 3 সপ্তাহ পরে। বাবা নার্সিংহোমে শুনে তড়িঘড়ি বারাসতে ছুটেও এবার আর তাকে সজ্ঞানে দেখতে পায়নি রাখি। সন্ন্যাস রোগে আগাগোড়াই অচেতন ছিলেন সূর্যকান্ত চৌধুরী। অর্থ, প্রতিপত্তি, ডাক্তার, স্পেশালিস্ট কোনো কিছুতেই তার অবস্থার উন্নতি হল না। দিন 5 পর মারা গেলেন তিনি। 4 দিনের কাজ রাখি বারাসত বাড়িতেই সারল। ইচ্ছে অনিচ্ছে দোলাচলে ভুগতে ভুগতে শ্রাদ্ধ শান্তি চোখা পর্যন্ত রয়েই গেল। কিছুটা রন্টুদের জোড়াজড়িতেও বটে, আবার ভাবল এখন চলে গেলে আবার শ্রাদ্ধতে তো আসতেই হবে। তাছাড়া ভিড়ের বাড়িতে শোকের অভিঘাত কম হয়, দুঃখ তাড়াতাড়ি থিতিয়ে আসে। ইদানিং বাপের বাড়ি খুব একটা আশা হয় না রাখি। কটা দিন তাদের সঙ্গ মন্দ লাগল না। কদিন বাবুয়াও রাখির কাছে কাছে ছিল। 2-4 দিন কলেজ গেছে বটে, তবে ফিরেছে বারাসতেই। এটা রাখির উপরি পাওয়া। বোধিসত্ত্ব একটি বারের জন্য আসেনি, আসতে পারেনি, কাজের চাপ। এটা রাখির মন্দ ভাগ্য। ফেরার সময়ও একটু মনমরা ভাব ছিল রাখির। নিজস্ব ঘর ধরে পা রেখেই তা কেটে যাওয়ার কথা, কিন্তু তেমনটা হলো না। উল্টে এক বিচিত্র অনুভূতি হচ্ছিল। কোথায় যেন একটা তাল কেটে গেছে সংসারের। ছন্দ পতনটা যে ঠিক কোথায় রাখি বুঝতে পারছিল না। এখানে সবই তো চলছে অভ্যস্ত নিয়মে। ভোরবেলা উঠছে বোধিসত্ত্ব, দিন শুরু হচ্ছে রাখির। বোধিসত্ত্বর ঘড়ির কাঁটায় একটু একটু করে দিন এগোচ্ছে। স্বামীর ঘড়ি কাঁটাতেই ফুরোচ্ছে সময়। তবে এমন অনুভূতি জাগে কেন? কাজে কর্মে বেশ কয়েকবার দেশে বিদেশে গেছে বোধিসত্ত্ব। সেই সময়টুকু ছাড়া আর কখনো স্বামীর থেকে এত দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকেনি রাখি। বারাসতে অহরহই মন খচখচ করত। না জানি একা একা কেমন আছে বোধিসত্ত্ব, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা, হাতের কাছে ঠিক সময় ঠিক জিনিস জুটছে কিনা। এই সময় রূপচাঁদও দুম করে কটা দিনের জন্য বাড়ি চলে গেল। রোজ রাত্রেই অবশ্য রাখি ফোনে খবর নিয়েছে। বোধিসত্ত্বর স্বরেও বিরক্তির আভাস পায়নি, তবু চিন্তাটা ছিল। মনে হতো তাকে অস্বস্তিতে ফেলতে চায় না বলেই বুঝি বোধিসত্ত্ব নিজের অসুবিধার কথা এড়িয়ে যাচ্ছে। রূপচাঁদ ফেরার পর রোজ তাকে ফোনে নির্দেশ দিয়েছে রাখি, সকাল বিকেল, তবুও নিশ্চিন্ত হতে পারেনি। অথচ এখানে এসে কি দেখল? বোধিসত্ত্ব বেশ বহাল তবিয়তেই আছে। শীর্ণ মলিন স্ত্রী বিহনে দিশেহারা তো নয়ই, বরং যেন একটু বেশি প্রাণোচ্ছল চনমনে। কি অবলীলাই বলে দিল, আরো কটা দিন থেকে এলেই পারতে রাখি, অন্তত ক্রিসমাস পর্যন্ত। রাখির অনুপস্থিতিতে বোধিসত্ত্বর কণামাত্র অস্বাচ্ছন্দ্য হয়নি, এই ভাবনা থেকেই কি বেদনা জাগছে রাখির? অন্য একটা সূক্ষ্ম অভিমান অবশ্য থাকতে পারে। যাব বলেও বোধিসত্ত্ব গেল না বারাসত। সূর্যকান্ত অসুস্থ হলেন, মারা গেলেন, তার ক্রিয়াকর্ম হলো। যত কাজই থাকুক, এক বেলার জন্য কি ও বাড়িতে গিয়ে দাঁড়াতে পারত না বোধিসত্ত্ব?
কর্তব্য বলেও তো একটা কথা আছে। শ্রাদ্ধের দিন রাখি শ্বশুরবাড়ির সবাই এলো, শ্বশুর শাশুড়ি, শান্ত, দীপালি, জুলি, মিলি, একমাত্র বোধিসত্ত্ববাদ। আত্মীয় স্বজনদের কাছে কম কৈফিয়ত দিতে হয়েছে রাখিকে। এখানে ফিরে রাখি বার কয়েক মৃদু অভিযোগও জানিয়েছিল। বোধিসত্ত্ব আমলই দিল না। কি করব বলো, কাজে আটকে গেলাম। তোমরা তো ছিলে, তোমরা থাকা মানেই আমার থাকা। কিন্তু শুধু ওই কারণেই কি এমন বিচিত্র অনুভূতি জাগে? রাখি তো জানেই তার স্বামী একজন মহৎ মানুষ, জগৎ সংসারের স্বাভাবিক রীতিনীতি তার জন্য প্রযোজ্য নয়। তার উপর অভিমান করা রাখির মোটেই মানায় না। এই অভিমান মূল্যহীনও বটে। হিমালয় কি তরুলতার দীর্ঘশ্বাস শুনতে পায়? ওই দীর্ঘশ্বাসটুকু গোপন রেখেই তো গড়ে উঠেছে রাখির সংসারের সুর, তাল, লয়, ছন্দ। তুচ্ছ কারণে ওই নিয়মের ব্যত্যয় ঘটবে কেন? শীত জাঁকিয়ে এসে গেল। ক্যাম্পাস টাউনে ঠান্ডা ভালোই পড়ে। এবার যেন মাত্রাটা হঠাৎই খুব চড়া। দুপুরের পর থেকে সূর্যের তেজ মরে যায় একদম। হাওয়া বয় থেকে থেকে, কনকনে উত্তুরে হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। মনের অস্থির অস্থির ভাবটাকে ঝেড়ে ফেলতে চাইছিল রাখি। সংসারে ডুবছিল চোখ কান বুঝে। একদিন বাগান নিয়ে পড়ল। রূপচাঁদকে সঙ্গে নিয়ে সারাদিন চলল মাটির পরিচর্যা। নিজে থেকে কিছু ডালিয়া আর গাঁদার চারা এনে বসিয়েছে রূপচাঁদ। এখনো ফুল ফোটেনি, শুধু চন্দ্রমল্লিকাতেই আলো হয়ে আছে বাগান। গাছগুলোকে স্নান করালো প্রাণ ভরে, গোড়ায় সার দিল, ছাঁটলো অবাঞ্ছিত ডালপালা। সে চীনা প্রবাদটা অক্ষরে অক্ষরে মানে, জীবন ভর সুখ চাইলে বাগান নিয়ে থাকো। কদিন পরে টাউনে গেল রাখি। ক্যাম্পাসের বাজারটা বড্ড ছোট। সব জিনিস পছন্দ মতো এই বাজারে পাওয়া যায় না। টাউনে হরেক রকমের মানুষের বাস, তেলেগু, ওড়িয়া, পাঞ্জাবি, মারোয়ারি, অ্যাংলো ইন্ডিয়ান। তাদের সঙ্গে তাল মিলিয়ে পণ্য মেলে হরেক রকম, বিশেষত রেল বাজারে। সারা বিকেল গোটা বাজারটাই চষল রাখি। টাটকা ভেটকি মাছের ফিলে কিনল বেশ খানিকটা। পরশু বড়দিন, বাবুয়া এলেও আসতে পারে। ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে বাবুয়া। নলেন গুড় নিল কেজি খানেক। ওই গুড়ের গন্ধ বোধিসত্ত্বর খুব প্রিয়। ক্রিসমাসের কেক তো বানাতেই হয়, তার উপকরণও কিছু কম নয়। চকলেট পাউডার, আইসিং সুগার, ক্রিম, মাখন, ভ্যানিলা। ডালিয়ার চারার জন্য খোলও কিনল মনে করে। এছাড়া সংসারের টুকিটাকি তো আছেই। চিজ, আচার, আপেল, আঙুর, কমলা লেবু, বাটার, এইসব তো কিনতেই হয়। ড্রাইভার দীনেশ সঙ্গে সঙ্গে ঘুরছে। একের পর এক মাল জমা করে আসছে গাড়িতে। আগরওয়ালদের বিশাল দোকানে বিপুল শীতবস্ত্রের সম্ভার। সেখানেও রাখি দাঁড়ালো কিছুক্ষণ। দোনামনা করতে করতে বোধিসত্ত্বর জন্য একটা পুলোভারও কিনে ফেলল। আকাশ নীল। আকাশের রং বোধিসত্ত্বকে টানে বেশি, রাখি জানে। সওদা সেরে মুচমুচে কটা প্যাটিস নিয়ে গাড়িতে উঠছে। সেই সময় হঠাৎ কল্পনার সঙ্গে দেখা। কেমিস্ট্রি ডক্টর তিমির হাজারির স্ত্রী। থাকে রাখিদের লাইনে, দুটো বাংলোর পর। বয়সে রাখির চেয়ে বছর কয়েকের ছোট। রূপটান আঁকা মুখ, পড়ন্ত যৌবনের আভা। কল্পনায় দেখে এগিয়ে এলো। কবে ফিরলেন রাখিদি? এই তো গত বৃহস্পতিবার। স্যাড নিউজটা শুনেছি। উনি বলছিলেন, কিরকম বয়স হয়েছিল বাবার? ৭৭। স্ট্রোক না, সেরিব্রাল। কয়েক সেকেন্ড চুপ রইল রাখি। বুঝিবা বাবাকে মনে পড়ল। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সরে এলো প্রসঙ্গ থেকে। আপনিও কি মার্কেটিং?
এখানে তো আমাদের একটাই রিক্রিয়েশন, বাজার ঘোরা। আপনার ছেলে আসছে ছুটিতে? আসার তো কথা। টুকটাক ছেঁড়া ছেঁড়া বাক্যালাপ চলল খানিকক্ষণ। উদ্দেশ্যহীন প্রশ্ন, দায়সারা গোছের উত্তর, যেমনটা ক্যাম্পাস টাউনের রেওয়াজ। তাছাড়া কল্পনা রাখির প্রতিবেশী বটে, তবে এমন কিছু সখী নয়। পথে ঘাটে দেখা হলে এরকমই কুশল বিনিময় হয় তাদের। হঠাৎই কল্পনা জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনাদের কোনো রিলেটিভ এখানে পড়ছে নাকি এখন? রাখি থমকে গেল। রিলেটিভ? কই না তো। ও, তাহলে ছাত্রী হবে। কদিন ধরে প্রায় দেখছি ডক্টর মজুমদারের সঙ্গে আসছে, রাত্রিবেলায় ডক্টর মজুমদার পৌঁছে দিয়ে আসছেন। রাখি রীতিমতো চমকিত। কোনো ছাত্রীকে বাড়িতে সন্ধেবেলা পড়ানোর মানুষ তো বোধিসত্ত্ব নয়। নতুন কোনো রিসার্চ স্কলার জয়েন করেছে নাকি? এক স্বামীমই তো আসে মাঝে মাঝে, সেও তো ছুটি ছাটার সকালে, সন্ধেবেলা তো কখনোই আসে না। মনে একটু খটকা লাগলেও বেশি কথা বাড়ালো না রাখি। ক্যাম্পাস টাউন মোটেই সুবিধের জায়গা নয়। কোন কথার কি অর্থ হবে, কিভাবে তা পল্লবিত হয়ে ছড়িয়ে পড়বে, তার ঠিক কি? টাউন থেকে ক্যাম্পাস অনেকটা পথ। রেল লাইনের ধার ঘেঁষে রাস্তা, অন্যদিকে বিস্তীর্ণ প্রান্তর। অন্ধকার নেমে গেছে বহুক্ষণ, মাঠ এখন কুচকুচে কালো। আস্তে আস্তে গাড়িতে উঠল রাখি। কিছুক্ষণ পরেই দেখতে পেল ক্যাম্পাস টাউনের আলো। অচিরেই বাংলো এসে গেল। গাড়ির আওয়াজ পেয়েই ছুটে এসেছে রূপচাঁদ। মালপত্র নামাচ্ছে একে একে, দেখে দেখে। বাড়ির ভেতর থেকে যেন বোধিসত্ত্বর গলা শুনতে পেল রাখি। অবাক হয়ে ঘড়ি দেখল, 6:40। জিজ্ঞাসা করল, তোর বাবু এসে গেছে? অনেকক্ষণ, দিদিমণিও এসেছে। কে দিদিমণি? ওই যে লেখাপড়া করে। রাখি আরো অবাক। আজই মেয়েটার কথা শুনল, আজই মেয়েটা বাড়িতে। একেই কি নাটকীয় ঘটনা বলে? দ্রুত পা চালিয়ে দরজায় এলো রাখি। দরজায় দাঁড়িয়েই পড়েছে। ও মা, এ তো একেবারে বাচ্চা মেয়ে। পরনে ব্লু জিন্স, কেমন চকরা বকরা পুলোভার, গোছা গোছা চুল কাঁধ অব্দি ছড়ানো। রংটা তেমন ফর্সা নয়, তবে মুখখানা ভারী ঢলঢলে, মায়া মাখানো। রাখিকে দেখেই উঠে দাঁড়িয়েছে মেয়েটা। উল্টো দিকে সোফা থেকে বোধিসত্ত্ব বলে উঠল, এ দইতা। দইতা দইতা নামটা মনে পড়ে গেছে রাখির। ও, তুমি এর কথাই বলেছিলে? এই মেয়েটাই আসে তোমার সঙ্গে? বোধিসত্ত্ব আলগা মাথা নাড়ালো। দইতা হাত জোর করে নমস্কার করল রাখিকে, সামান্য কুণ্ঠিত ভঙ্গি। একটু যেন খারাপই লাগলো রাখির। ছাত্রছাত্রীরা বাড়ি এসে প্রণামই করে তাকে, এই রীতিতেই সে অভ্যস্ত। মুখে অবশ্য ছায়াটা পড়তে দিল না রাখি। কত ধরনেরই যে ছেলে মেয়ে আছে, প্রণাম না করা মানে কিছু অসম্মান দেখানো নয়। হাসি মুখেই রাখি বলল, চাটা কিছু খেয়েছ? বোধিসত্ত্বর দিকে তাকালো দইটা। বোধিসত্ত্ব তাড়াতাড়ি বলে উঠল, ও চা বেশি খায় না। তার মানে কিছুই দাওনি, তাই তো? রূপচাঁদকে বলতে পারতে, কফি করে দিত। কি, তুমি কফি খাও তো? দইটা বসে পড়েছে, আবার বোধিসত্ত্বর দিকে চোখ। বোধিসত্ত্ব হাসল। খায়, দুধে কফি মিশিয়ে, বেশি চিনি দিয়ে।
এতক্ষণ পর এই প্রথম বুঝি সত্যিকারের খটকা লাগলো রাখি। ছাত্রীর সম্পর্কে একটু বেশি জেনে গেছে বোধিসত্ত্ব, এবং ঠিকঠাক মনেও রেখেছে। বোধিসত্ত্ব স্বভাবের সঙ্গে এটা তো ঠিক মেলে না। বোধিসত্ত্ব কি বলতে পারবে রাখির চা কফিতে আদৌ চিনি খায় কিনা? ধোঁয়াটা বেশি বাড়তে দিল না রাখি। দাঁড়াও, আমি করে আনছি। এবার মেয়েটার কথা ফুটেছে। স্পষ্ট রিনরিনে স্বরে বলল, শুধু কফি কিন্তু, আর কিচ্ছু না। ও মা, সে কি কথা! আমার সঙ্গে প্রথম দেখা হলো, গরম প্যাটিস এনেছি, একটা অন্তত খাও। থ্যাঙ্কস, আমি বিকেলে টিফিন করেছি। তা হোক, তুমি বাচ্চা মেয়ে, একটা প্যাটিস ঠিক খেতে পারবে। বলেই লঘু রঙ্গ জুড়বার চেষ্টা করলো রাখি। কিছু না খাওয়ালে তুমি হোস্টেলে গিয়ে বলবে ম্যাডামটা খুব কিপটে। আশ্চর্য, মেয়েটা কিন্তু হাসল না। বোধিসত্ত্বই আবার বলে উঠল, ওকে জোর করছো কেন? কফি যদি করে দিতে পারো তো দাও, নইলে ঘরে রেস্ট নাও গিয়ে। বোধিসত্ত্বের স্বর কঠিনও নয়, কোমলও নয়, বড় বেশি যান্ত্রিক শোনালো রাখির কানে। আহত মুখে রান্নাঘরে ঢুকে গেল রাখি। দুধ বসিয়েছে গ্যাসে। রান্নাঘর থেকেই কানে এলো বোধিসত্ত্ব বলছে, স্টাডিতে চলো, হাটের মাঝে কথা বলতে আমার অসুবিধা হয়। ইচ্ছে করে কি জোরে বলল কথাটা রাখিকে শোনাতে? রাখির মুখ ছোট্ট হয়ে গেল। একটু কি অস্বাভাবিক আচরণ করছেন না বোধিসত্ত্ব? ছাত্রীর সামনে স্ত্রীকে অপমান করলে যে নিজেরও সম্মানহানি হয়, এই শালীনতা বোধটুকু কি ভুলে গেছেন বোধিসত্ত্ব? রূপচাঁদ ডিপ ফ্রিজে ভেটকি মাছের ফিলে ঢোকাচ্ছে। রাখি হাত নেড়ে ডাকল তাকে। হ্যাঁ রে, মেয়েটা আগেও এসেছে না রে? আজ্ঞা। তুই আমায় বলিসনি তো? জিজ্ঞেস করেননি যে? অকাট্য যুক্তি। যেচে কিছু বলার যে স্বভাব নেই রূপচাঁদের, রাখিরও তা অজানা নয়। রোজ আসতো মেয়েটা আমি যখন ছিলাম না? হ্যাঁ আজ্ঞা। বাবুর সঙ্গে আসতো? হ্যাঁ আজ্ঞা। কোথায় বসে পড়াশোনা করতো? পড়ার ঘরে না বসার ঘরে? ঠিক নাই, বসার ঘরেও থাকতো, পড়ার ঘরেও থাকতো। যেত কখন? ঠিক নাই, কখনো আগে যেত, কখনো রাতে খেয়ে যেত। খেয়ে যেত? আজ্ঞা, নিজের হাতেও একদিন রান্না করেছিল, চাউ চাউ। রাখির হঠাৎ সম্বিত ফিরল। এ কি করছে সে? নগণ্য একটা কাজের লোককে জেরা করে করে কি জানতে চাইছে? বোধিসত্ত্ব মেয়েটাকে স্নেহ করে। মেয়েটা বোধিসত্ত্বর কাছে আসতেই পারে, স্যারের কাছে বসে পড়াশোনা করতেই পারে। প্রিয় অধ্যাপক একা রয়েছেন দেখে তাকে একদিন চাউমিন করে খাওয়ানো এমন কিছু গর্হিত অপরাধ নয়। কিন্তু রূপচাঁদের কি ধারণা হচ্ছে রাখির সম্পর্কে? তার আধবুড়ি মালকিন বুড়ো বাবুটাকে সন্দেহ করে। ছি ছি, রাখি যেন নিজেকে এত ছোট করে ফেলছে। কফি নিয়ে স্টাডি রুমের দরজায় গিয়েও দাঁড়িয়ে পড়ল রাখি। পর্দা ফেলা, ভেতরে অনুচ্চ স্বরে কথা চলছে। বোধিসত্ত্ব তার থেকেও নিচু গলায় কি যেন উত্তর দিচ্ছে দইটাকে। ছাত্রছাত্রীকে পড়ানোর সময় বোধিসত্ত্বর গলা এত নিচু গ্রামে থাকে কি? পড়ানো ছাড়া অন্য কি কথা বলতে পারে বোধিসত্ত্ব? পলকের জন্য রাখির গা শিরশির করে উঠল। আবিষ্টের মতো কান পেতেছে দেয়ালে। না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। পিছনে মৃদু শব্দ। চমকে ঘাড় ফেরাতেই রূপচাঁদ।
দৃষ্টি কেমন বিস্ফারিত রূপচাঁদের। তবে সন্দেহ বুঝি আরো আদিম ভাষা, আরো দুর্বোধ্য। রাখি মরমে মরে গেল। ছেলে মানুষের একটা সীমা আছে। মুহূর্তে নিজেকে শক্ত করে ঢুকলো স্টাডি রুমে। টেবিলের দুপারে বসে আছে দুজন। মাঝে কফির ট্রে নামালো রাখি। ট্রে রাখার সময় শব্দটা কি জোর হয়েছিল? মেয়েটা যেন কেঁপে উঠল। রাখি চলে গিয়েও গেল না। এক অজানা তরঙ্গ যেন ঘুরছে ঘরের বাতাসে, বিকর্ষণ করছে রাখিকে। তবু জোর করে বসে পড়ল ডিভানে। এই ডিভানেই কালে ভদ্রে ঘুমোয় বোধিসত্ত্ব। স্বর কোমল করে রাখি জিজ্ঞাসা করল, তোমার সঙ্গে তো আলাপই হলো না ভালো করে। বাড়ি কোথায় তোমার? কলকাতা। কলকাতার কোথায়? নর্থে, শোভাবাজার। কে কে আছে তোমার বাড়িতে? সবাই আছে, বাবা মা। একমাত্র মেয়ে তুমি? না, ভাই আছে। বোধিসত্ত্ব চোখ যেন টেবিল টেনিসের বল, একবার দইতা, একবার রাখি। অসহিষ্ণু হয়ে বলে উঠল, ওর বায়োডাটা জেনে তোমার কি হবে? এমনি এত মিষ্টি মেয়েটা, ওকে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, এবার তুমি যাও। লেট মি ফিনিশ মাই ওয়ার্ক। ও সরি। রাখি উঠে সোজা শোয়ার ঘরে চলে গেল। কাপড় বদলাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। কাছে বিম্বিত ওই নারী এখন যথেষ্ট পৃথুলা। দুই গালে স্পষ্ট দেখা যায় বয়সের ভাঁজ। কপালে হানা দিতে শুরু করেছে বলি রেখা। 2 যুগ হয়ে গেল বিয়ের। ছেলের 20 বছর পূর্ণ হয়ে গেল। এখন কোন রন্ধ্রপথে ঢুকে পড়ার সাহস পায় সন্দেহের বীজ? নিজের ওপর বেশ বিরক্ত হলো রাখি। কত ছাত্রী তো আসে বোধিসত্ত্বর, কতবার কত দেশে একাই গেছে তার স্বামী। কখনো তো তাকে পাহারা দেওয়ার কথা মনে হয়নি রাখির। যৌবন ফুরিয়ে এলে আত্মবিশ্বাসও কি চলে যায়? ঘরোয়া শাড়ি পরে রাখি শালে আষ্টে পৃষ্ঠে মুড়ে দিল নিজেকে। এটা ওটা কাজ সারছে সংসারের। বালিশের ওয়ার বদলালো। মনে করে করে আজকের খরচের হিসেবটা লিখল ডায়েরিতে। ইস্ত্রি করা জামা কাপড়গুলো আলমারিতে তুলল গুছিয়ে। শীতটা বাড়ছে, এবার রুম হিটারটা চালাতে হবে। আলমারির মাথা থেকে পারল রুম হিটারটা। প্লাগ লাগিয়ে দেখে নিল যন্ত্রটা ঠিকঠাক চলছে কিনা। তারপর বেরিয়ে এলো ঘর থেকে। রূপচাঁদের সঙ্গে সঙ্গে রাতের রান্নায় হাত লাগিয়েছে। 8:30 নাগাদ দইটাকে নিয়ে বেরিয়ে গেল বোধিসত্ত্ব। ফিরল 8 ঘন্টার মধ্যেই। শীতের রাত। রূপচাঁদ তাড়াতাড়ি নৈশাহারের টেবিল সাজিয়েছে। রাখি খেতে ডাকলো বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব বড় গম্ভীর হয়ে আছে। রাখির কোনো আচরণে রুষ্ট হয়েছে কি? ভয় ভয় করছিল রাখির। জোর করে সহজ করতে চাইল পরিবেশটাকে। স্বামীর প্লেটে স্যালাড তুলতে তুলতে বলল, একটা কথা বলবো? হুঁ। মেয়েটার টাইটেল কি গো? কোন মেয়েটা? এই যে গো, তোমার স্টুডেন্ট দইতা। কেন? বলো না, দরকার আছে। রাখির চোখে রহস্য খেলে গেল। মুচকি মুচকি হাসছে। রন্টুর বউ একটা ভালো মেয়ে খুঁজছিল, ছোট ভাইয়ের জন্য। তুমি তো দেখেছো ইন্দ্রনীলকে, ব্রিলিয়ান্ট ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যাদবপুরের। MBA করে স্টিফেন্স ইন্ডিয়ার টপ এক্সিকিউটিভ। ওর সঙ্গে এই মেয়েটির সম্বন্ধ করা যায় না? বোধিসত্ত্ব চোখ তুলেই নামিয়ে নিল।
বাইরের শীতলতার থেকেও হিম গলায় বলে উঠল, তুমি আজকাল ঘটকালি করছো নাকি? না করার কি আছে? আত্মীয় স্বজনদের জন্য তো লোকে চেনা জানা মেয়ে খোঁজেই। ইন্দ্রনীলদের দুবাই অফিস আছে, মাস কয়েকের মধ্যেই সেখানে চলে যাবে। তার আগে বিয়েটা হয়ে গেলে তো ভালোই। মেয়েটা কি গো, ব্রাহ্মণ না কায়স্থ? ছাত্রছাত্রীদের সম্বন্ধ করে বেড়ানো আমার কাজ নয়। তুমি কেন করবে? আমি করব। কাল এনো তো মেয়েটাকে, ঠিকানা ফিকানা একবারে সব জেনে নেব। ও কাল বাড়ি চলে যাবে। ও, তাহলে নয় ক্রিসমাসের পরেই এনো। তোমার কি আর কোনো কাজ নেই? মেয়েটাকে নিয়ে পড়লে কেন? আজকালকার মেয়ে, দে ক্যান চুজ দেয়ার ওন লাইফ পার্টনার। আমার মনে হয় না ওই মেয়ের পছন্দ করার কেউ আছে। যদি থাকতোই, মাস্টারমশাইয়ের ওপর অত বেশি টান থাকতো না। দেখছিলাম তো কি মুগ্ধ চোখে তোমার কথা শুনছিল। উইল ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স? আমাকে শান্তিতে খেতে দেবে না উঠে যাব? রাখি নিশ্চুপ হয়ে গেল। চোরা চোখে দেখছে স্বামীকে। সহসা যেন বদলে গেছে মানুষটার মুখ চোখ। বড় বড় নিঃশ্বাস ফেলছে বোধিসত্ত্ব। খাবার খুঁটছে, এক দানাও মুখে তুলছে না। বাইরে তীক্ষ্ণ হুইসেলের শব্দ। ইদানিং দু একটা চুরি ঘটেছে ক্যাম্পাসে, তাই পাহারাদারির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সন্ধে গাঢ় হলেই নাইট ওয়াচম্যানরা বেরিয়ে পড়ে। হুইসেলের শব্দটা দূরে চলে গিয়েও ফিরে এলো, বাজছে রাখির কানে এক টানা। বিছানা জুড়ে ছড়িয়ে আছে রাশি রাশি সামগ্রী। মনোরম কারুকাজ করা দামি লেপ, নামি কোম্পানির পিলো কভার, বেডশিট, চোখ ধাঁধানো মখমলের বেড কভার, তুলতুলে কম্বল, টুকটুকে শাল, বাহারি কার্ডিগান, অজস্র দেশি বিদেশি কসমেটিক্স। শাড়ি হবে কম করে ডজন খানেক। বালুচরি, জামদানি, বমকাই, কাঞ্জিভারম, সিল্ক, আছে সালোয়ার কুর্তা, নাইটি। বিয়ের কার্ডও উপস্থিত, শোভা পাচ্ছে খাটের একধারে। আয়োজন দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছিল দইটা। মা মাঝে মাঝেই ফোনে বলতো বটে মাসির সঙ্গে কেনাকাটা করতে বেরোচ্ছে, তা বলে এত দূর এগিয়ে গেছে? মাঘ মাসের 9 তারিখ তো এখনো অনেকটাই বাকি। দইটা বিছানার কোণে বসে পড়ল। ক্রিসমাস ইভটা যেন একদম মাটি হয়ে গেছে। ঘরের বাতি যেন দ্যুতিহীন। এই মাত্র সে ক্যাম্পাস টাউন থেকে ফিরল। পথ শ্রমের ক্রান্তি আছে বটে, কিন্তু এমন ঘোর ঘোর তো লাগার কথা নয়। মণিদীপার চোখ জল জল করছে। কিরে মুনিয়া, খুশি তো? দইটা উত্তর দিল না। সবই তো তোর পছন্দ মিলিয়ে কিনেছি। রেভলনের সেট, ল্যাকমির সেট, শুধু তোমার পারফিউম আর বেনারসিটা আমি কিনিনি। ওগুলো তুমি নিজে পছন্দ করে কিনবে। দইটা এবারও উদাস। মণিদীপা অধৈর্য হয়ে পড়ল। কিছু একটা কমেন্ট কর, ভালো লাগছে কি পছন্দ হচ্ছে না, শাড়িগুলো চয়েসেবল হয়েছে? এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল মা? কোথায় তাড়াহুড়ো? আর তো 1 মাসও হাতে নেই। এরপর তো নিমন্ত্রণের জন্য ছুটতে হবে, আর বাজার করার সময় পাবো? আমি এলেই তো করতে পারতে, যদি এখন বিয়েটাই না করি। বিয়ে আবার করবে না। অমন ছেলের জন্য যে কোনো মেয়ের লোলা সব সব করবে। আহা কি ছেলে, লাখে একটা মেলে।
কপার করে এসেছিলিস বটে। দইটার চোয়াল শক্ত হয়ে গেল। ও হ্যাঁ, আর একটা জিনিস দেখানো হয়নি। এই দেখ, এই বেনারসিটা তোর বউ ভাতের, শ্বশুর বাড়ি থেকে দেবে। কালারটা খুব গর্জাস না? টার্কয়েজ ব্লু। কাল পরশু ব্লাউজ পিসটা কেটে শাড়িটা কবিতা দিকে ফেরত পাঠাতে হবে। দইটা শাড়িটাকে ছুঁল না, শাড়িটার দিকে তাকিয়েও দেখল না, উঠে চলে যাচ্ছিল। মণিদীপা খপ করে চেপে ধরেছে তার হাত। এই, তোর কি হয়েছে রে? ভাল লাগছে না, গা গুলাচ্ছে। সে কি, শরীর খারাপ? না। বুঝেছি, টেনশন হচ্ছে। বিয়ের আগে এরকমটা হয়। তোর বাবার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর তো আমার সারাক্ষণ বুক কাঁপতো। আমার বিয়েটা করতেই ইচ্ছা করছে না মা। দইটার গলার স্বরে এমন কিছু ছিল তাতে চমকাতে বাধ্য হলো মণিদীপা। মুখে হাসি হাসি ভাব উবে গেল। তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করছে মেয়েকে। গলা একটু ভারী করেই বলল, ইচ্ছের কারণটা জানতে পারি? শুনতে তোমার ভালো লাগবে না মা। তবুও শুনি। তোমার চয়েসের ছেলেটা আমার পছন্দ হয়নি। কেন? সব কেনর উত্তর হয় না মা। আই ডিসলাইক হিম, ব্যাস। যত সব ঢঙের কথা। তুমি তোমার ডিসলাইক নিয়েই থাকো এখন। বিয়ের পর বর নিয়ে আহ্লাদীপনা করলে তখন স্মরণ করিয়ে দেব। মেয়ের হাত ছেড়ে সরে যেতে গিয়েও দাঁড়ালো মণিদীপা। ও হ্যাঁ, কবিতা দিদি ওকে জানিয়ে দিতে বলেছে তোদের হানিমুন হবে গোয়ায়। হোটেলও বুক করা হয়ে গেছে। ভালোই হলো, কি বল? গোয়া তো তুই যাসনি। দরজায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ছিল দইটা। চোখের পলক না ফেলেই বলল, তোমরা কি আমায় জোর করে বিয়ে দিয়ে দিতে চাও মা? আমার কোনো আপত্তি শুনবে না? ও কি অলক্ষণে কথাবার্তা? এখন আপত্তি থাকবেই বা কেন? তোমাকে তো না জানিয়ে কিছু ঠিক করা হয়নি। আমার মতামত চাওয়াও হয়নি মা। অমত থাকলে জানাতেই পারতিস। তোর কাছে আমরা কোনো কথাই লুকিয়ে রাখিনি। এখন জানাচ্ছি। এখন, যখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। বিয়েটা তো হয়ে যায়নি মা। বিয়েটা আমার। আমি যখন ইচ্ছা অবজেকশন দিতে পারি। আমি যদি না চাই, তোমরা আমার ঘেঁটি ধরে বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না। মণিদীপার দু চোখ ক্রমশ বিস্ফারিত, যেন দইটার কথাগুলো কানেই ঢুকছে, মগজে নয়। পায়ে পায়ে মেয়ের কাছে এলো, হাত রেখেছে মেয়ের কাঁধে। ধরা ধরা গলায় বলল, কি হয়েছে মা? আমাকে খুলে বল মুনিয়া। পাগলামি করছিস কেন? আমি সুস্থই আছি। তোমরাই পাগলের মতো সাত তাড়াতাড়ি সবকিছু করে। রুক্ষ হতে না চেয়েও রুক্ষ হয়ে গেল দইটা। মণিদীপার হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, আমি এখন শুতে যাচ্ছি। ডোন্ট ডিস্টার্ব মি। আমি রাতে খাবো না। মণিদীপার গেঁথে থাকা চোখ সম্পূর্ণ অগ্রাহ্য করে দইটা নিজের ঘরে চলে গেল। দরজা ভেজালো, আলো জ্বালল না, গড়িয়ে পড়ল বিছানায়। অবরুদ্ধ কথাগুলোকে বলতে পেরে মুক্তির স্বাদ পাচ্ছে দইটা। বুকটা ছুঁয়ে দেখল দইটা। হৃৎপিণ্ড লাফাচ্ছে ধরাস ধরাস। কেন এই উত্তেজনা? একসময় না একসময় কথাটা তো বলতেই হতো। এরা সব মিলিয়ে এমন জট পাকিয়ে ফেলেছে। কেন সে বিয়ে করবে সৌমিককে? একটা সুন্দর অ্যাপার্টমেন্টে থাকবে বলে? বছরে দুবার করে পছন্দ মতো জায়গায় বেড়াতে যেতে পারবে বলে? দামি দামি আসবাবে সংসারটাকে সাজানোর মোহে? একটা প্রেমহীন জীবনের জন্য? ছি ছি, সে তো পশুর জীবন।
সবচেয়ে বড় কথা, সেই মায়াবী পুরুষটাকে ভুলে যেতে হবে, যার হাতে অনন্ত মহাশূন্যের চাবিকাঠি। ওই রহস্যময় মানুষটাকে ছেড়ে কোনো বানানো স্বর্গে সুখে থাকতে পারবে দইতা? ঘরের আধার গাঢ়তর হচ্ছে ক্রমশ। দইতার সংকল্প দৃঢ় হচ্ছে প্রতি মুহূর্তে। চোখ বুজে অনুভব করছে বোধিসত্ত্বর স্পর্শ। শিরায়, ধমনীতে, রক্তকণিকায়, প্রতিটি রোমকূপে। তীব্র আবেগে তিনি চুম্বন করছেন দইতাকে। গাছের গুড়ি হয়ে আশ্রয় দিলেন আবিষ্ট তরুলতাকে। শিশুর মতো কি খুঁজছিলেন তিনি দইতার দেহে? দইতা কি আকাশ হয়ে গিয়েছিল? অচেনা ব্রহ্মাণ্ডকে প্রাণ ভরে দেখছিলেন বোধিসত্ত্ব? সৃষ্টি রহস্যের মূলে পৌঁছে যেতে চাইছিলেন? অপরূপ এক প্রশান্তিতে ছেয়ে যাচ্ছিল দইতা। বোধিসত্ত্বই তার প্রেম, তার জীবনের প্রথম পুরুষ, তার ঈশ্বর। দইতা শুধুই তার ঈশ্বরে নিবেদিত প্রাণ। সেখানে আর কারো স্থান হতেই পারে না। মুনিয়া, মুনিয়া। প্রবীরের গলা। ফিরল দইতা। দরজা ঠেলে ঢুকে আলো জ্বালিয়েছে প্রবীর, পিছনে বুম্বা। দইতার চোখ কুঁচকে উঠে বসল, শালটা আলগা জড়িয়ে নিল গায়ে। অপ্রসন্ন মুখে বুম্বার দিকে দৃষ্টিপাত করল। কি বুঝল কে জানে বুম্বা। সবসময় বড় বড় হাবভাব করা বুম্বাও থতমত মুখে বেরিয়ে গেল ঘর থেকে। প্রবীর বিছানায় এসে বসল দইতার সামনে। একটু লঘুস্বরেই বলল, মা কান্নাকাটি জুড়ে দিয়েছে রে। কি ভয় দেখিয়েছিস মাকে? ভয় তো দেখায়নি, আমার মনের কথা সাফ বলে দিয়েছি। প্রবলেমটা কি? হোয়াটস রং উইথ সৌমিক? সে তুমি বুঝবে না বাবা। বোঝাও। যদি আমায় কনভিন্স করতে পারো, আমি তোমার পাশে থাকব। আমাদের মেন্টাল লেভেল এক নয় বাবা। তুমি জানলে কি করে? তুমি কি তাকে মিট করেছো? করেছি, আমার তাকে পছন্দ হয়নি। একটু বুঝি থমকে গেল প্রবীর। তারপর বলল, কবে দেখা করেছিস? অনেক দিন আগে, প্রথম যখন বিয়েটা ঠিক হয়েছিল তখন। তখনই বলিসনি কেন? তোমরা তো কেউ আমাকে জিজ্ঞাসা করনি বাবা। আমার যে একটা মতামত আছে, আমি যে সাবালিকা হয়েছি, এসব কথা তোমাদের তো মনেই হয়নি। শুধু এই কারণেই ওয়েট করছিস আমাদের অকওয়ার্ড সিচুয়েশনে ফেলার জন্য? সেবারের পরেও দুবার তুই কলকাতায় এসেছিস। আমরা তোর সঙ্গে ফোনেও রেগুলার কথা বলেছি। দইতা চুপ করে রইল। প্রবীর সিগারেট ধরালো, অপাঙ্গে দেখছে মেয়েকে। নীরস স্বরে বলল, সৌমিকের শর্টকামিংস কি বলতে পারিস? আমি নিজে সৌমিকের সঙ্গে মিশেছি। ও যে শুধু এক্সটার্নালি ভালো তা নয়, অ্যাট হার্ট ও সৌমিক ইজ এ নাইস চ্যাপ। দইতা এখনো চুপ। প্রবীর নরম গলায় বলল, দেখ মুনিয়া, বিয়ের আগের থেকেই একটা ছেলে একটা মেয়ের মেন্টাল লেভেল এক হবে, ইট ইজ টু মাচ অফ অ্যান এক্সপেকটেশন। হয় না, হতে পারে না। আফটার অল দুটো আলাদা আলাদা পরিবারে বড় হয়ে ওঠা মানুষ তো। এই ধর না, আমি আর তোর মা, বিয়ের আগে আমরা তো এক ছাঁচের মানুষ ছিলামই না, এমনকি বিয়ের পরও নেই। এখনো তো কত কিছু আমাদের মেলে না।
এই ঠাকুর দেবতা গুরুদেব তোর মা মানে, আমি মানি না, তা সত্ত্বেও কি আমরা একসঙ্গে থাকি না? ডু ইউ লুক লাইক অ্যান আনহ্যাপি কাপল? বরং বলতে পারি উই আর দি বেস্ট অফ পেয়ার্স, যে যার মতো চলি কিন্তু সংসারে সংকটে একসঙ্গে থাকি। সৌমিকের মধ্যে এই গুণটা আছে, আই ক্যান অ্যাসিওর ইউ। সৌমিক খুব অ্যাডজাস্টেবল ছেলে। দইতা মনে মনে বলল ব্যক্তিত্বহীন, মুখে বলল হাজারটা খরগোশ জোড়া লাগিয়েও ঘোড়া হয় না বাবা। পছন্দ অপছন্দ তো ভেতরের জিনিস, সে কি তোমার যুক্তি মেনে চলে? এই কথা তো বললে চলবে না মুনিয়া। যুক্তিগ্রাহ্য কোনো কারণে না থাকলে আমাদের কথায় তোমায় মানতেই হবে, অন্তত এই মুহূর্তে যখন আমাদের আর ফেরার পথ নেই। তুমি দেখছো বিয়ের কেনাকাটা হয়ে গেছে, ফার্নিচার অর্ডার আমি দিয়ে দিয়েছি, তোমার মা গয়না গড়াতে দিয়ে দিয়েছে এবং নিজের চোখে পর্যন্ত দেখেছো বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। তোমার রায়গড়ের মামা, কানপুরের পিসি সকলের কাছে চিঠি পোস্ট হয়ে গেছে। সুবীর শুধু তোমার বিয়ের উপলক্ষেই অত দূর থেকে আসছে। বাসুদেব বাবুরাও যত খরচাপাতি করে ফেলেছেন। দইতার অস্বস্তি হচ্ছিল, বাবা যেন কথার পাকে পাকে জড়িয়ে ফেলছে, তাকে দুর্বল করে দিচ্ছে। বন্ধ জানলার কোনো এক ফাঁক দিয়ে কনকনে বাতাস আসছে, তবুও যেন গরম লাগছে দইতার। ক্রুদ্ধ বাবার চেয়ে অসহায় বাবার সঙ্গে লড়া অনেক বেশি কঠিন, দইতার এটাই মনে হচ্ছিল। খানিক ইতস্তত করে দইতা বলল, ওদের অসুবিধা হবে কেন বাবা? অন্য কোনো মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দিক, তাকেই না হয় ওই সব জিনিস দিয়ে দিক। আর সৌমিকের স্যুটের অর্ডার যে দেয়া হয়ে গেছে, তার কি হবে? মণিদীপা দরজার আড়ালে দাঁড়িয়ে পিতাপুত্রীর কথা গিলছিল। বাজ পাখির মতো ধেয়ে এসেছে ঘরে। আংটি, ঘড়ি, বোতাম, পাঞ্জাবি, ওগুলো কি বোম্বা করে ঘুরবে? চরম থমথমে পরিবেশেও দইতার হাসি পেয়ে গেল। মায়ের সমস্ত শোক এখন শুধু ওইটুকু অপচয়ই কেন্দ্রীভূত হয়েছে। এমনটাই বুঝি হয়, বড় বড় দুঃখের সময় অতি তুচ্ছ কারণ নিয়ে বিলাপ করে মানুষ। মণিদীপা ছাড়ার পাত্রী নয়। প্রবীরকে বলল, ওকে পাত্তা দিও না তো, বেশি দিগ্গজ হয়ে বুঝি এখন বেশি পাখনা গজিয়েছে। তুমি যাও তো। মণিদীপাকে প্রায় ঠেলে বাইরে পাঠিয়ে দিল প্রবীর। দরজা ভেজিয়ে দিয়ে আবার বসেছে মেয়ের পাশে। বন্ধুর স্বরে বলল, দেখছিস তো তোর মা কেমন ক্ষেপে গেছে। মন থেকে সব ঝেড়ে ফেল, নর্মাল হ। প্লিজ বাবা, এই বিয়েটা আমি করতে পারবো না। তুই আমাদের মান সম্মানের কথা ভাববি না মুনিয়া? প্রবীরের দু চোখ করুণ হয়ে গেল, যেন মাল্টি ন্যাশনাল কোম্পানির জাজের অফিসার প্রবীর মিত্র নয়, যেন এক দিনহীন বাপ মেয়ের কাছে ভিক্ষা চাইছে। আমাদের মুখটা তুই রাখ মুনিয়া। তুমি কেন বুঝছো না বাবা? আমার পক্ষে সৌমিককে বিয়ে করা সম্ভব নয়, আমার উপায় নেই। প্রবীরের ভুরুতে ভাঁজ পড়ল, মুখ চোখের ভাষা বদলে গেছে, গলার স্বরও। তুই কি আর কাউকে ভালোবাসিস? দইতা চমকে বাবার দিকে তাকালো, মৃদু স্বরে বলল, হ্যাঁ। কে সে? উত্তর নেই। আমাদের চেনা কেউ? না। তোর ইউনিভার্সিটির ছেলে? না। তাহলে কলকাতার? না। তবে কে সে? আবার দইতার মুখে শব্দ নেই।
এতক্ষণে বুঝি প্রবীরের ধৈর্যের বাঁধ ভাঙল। হেয়ালি করছিস কেন? যাকে ভালোবাসিস তাকে নিয়ে আয়। তাকে আনা যাবে না বাবা। কেন? সে কি হিমালয় পর্বত? দইটা আবার চুপ করে গেল, মনে মনে বলল তার চেয়েও বড়। প্রবীর সন্দেহের চোখে তাকালো। কি করে সে? রাস্তার লোফার টোফার নাকি? দইটা মুখে কুলু পেটে রইল, মনে মনে বলল, ছি বাবা, ও কথা বললে তোমার জিভ খসে যাবে। প্রবীর আর থাকতে পারল না, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, পায়চারি করছে ঘরে, উত্তেজিত স্বরে গজগজ করছে। আমি বুঝতে পারছি না, হোয়াট ননসেন্স ইজ গোয়িং অন। আমার এই পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করবে না? তোমার পছন্দের ছেলেকে তুমি নিয়ে আসবে না? তাহলে ডেডলক অবস্থা কাটবে কি করে? আত্মীয় স্বজন পাড়াপড়শিদের কি বলবো যে বিয়েটা কি কারণে ভাঙছি? ছেলেটার নামে যা হোক কিছু একটা রটি দাও, বলে দাও, আগে জানতে না, এখন জেনেছ। ছি ছি মুনিয়া, একটা নিরীহ ভালো ছেলের নামে আমি বদনাম রটাবো? এই পরামর্শ দিচ্ছ? এই শিক্ষা পেয়েছ তুমি? প্রবীরের ধিক্কার তীক্ষ্ণ শলাকার মতো বিঁধল দইটাকে। একটুক্ষণ মাথা হেট করে রইল দইটা, তারপর ভার গলায় বলল, তাহলে সত্যি কথাটাই বলো বাবা, বলো তোমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, সে এই বিয়ে করতে চাইছে না। প্রবীর মেয়ের পাশে এসে বসল, হাত রাখলো মেয়ের মাথায়। লোক জানাজানির দরকারটা কি? কাকে তুই ভালোবাসিস আমায় খুলে বল, আমি তোর সঙ্গে তো আর তার বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, বাসুদেব বাবুদের কাছে আমাদের একটু ছোট হতে হবে, কিন্তু কি আর করা যাবে? বুঝছিসই তো, অলরেডি লাখ টাকার উপর খরচা হয়ে গেছে। খেটে রোজগার করা পয়সা। প্রবীরের স্পর্শে বুকটা টলমল করে উঠল দইটার। ঝোঁকির মাথায় বলে ফেলল, তার সঙ্গে বিয়ে হবে না বাবা, হতে পারে না। কেন? হি ইজ অলরেডি ম্যারিড। মানে? চাবুক খেয়ে যেন ছিটকে সরে গেল প্রবীর। তুই একটা বিবাহিত লোকের সঙ্গে প্রেম করছিস? ভেবেছিস কি তুই? স্বাধীনতা দিয়েছি বলে মাথায় চড়ে বসেছিস? এটা স্বাধীনতা না স্বেচ্ছাচার? তোর এত বড় আস্পর্ধা, সেটা আবার তুই আমার সামনে উচ্চারণ করছিস? আমি তো বলতে চাইনি বাবা, তুমি জোর করলে। ফের কথা? চুপ চুপ। কে সেই লোক যে আমার মেয়ের সঙ্গে অ্যাডাল্টারি করছে? আমি পুলিশে খবর দেব, তার কোমরে দড়ি দিয়ে রাস্তায় ঘোরাবো। প্রবীরের চিৎকারে মণিদীপা আর বুম্বাও ছুটে এসেছে ঘরে। তাদের উপেক্ষা করে দইটা বেপরার মতো বলে উঠল, যাকে চেনো না তার সম্পর্কে তুমি উল্টোপাল্টা কথা বলতে পারো না বাবা। আমি তাকে ভালোবাসি, সেটা আমার ব্যাপার, তাকে জানাচ্ছ কেন? প্রবীরের মুখে কথা ফুটছে না। মণিদীপা হাউমাউ করে বলে উঠল, কি হয়েছে গো? কাকে কি জানানোর কথা হচ্ছে? আর কি, আমাদের বংশের মুখে চুনকালি পড়ে গেল। তোমার গুণধর্মে কোন এক বিয়ে থা করা বজ্জাতের সঙ্গে প্রেম করছে, সেজন্যই তিনি বিয়ে করতে পারবেন না। ও মা, এ কি সর্বনেশে কথা গো! এই মুনিয়া, কি বলছিস তুই? দইটার
আর লজ্জা সংকোচ নেই, দ্বিধা কেটে গেছে। স্পষ্ট গলায় বলল, তোমরা এমন করছো যেন এই ঘটনা পৃথিবীতে প্রথম ঘটল। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। ইনসিডেন্টালি আর অ্যাক্সিডেন্টালি হি ইজ ম্যারিড। যেহেতু একজন বিবাহিত লোককে বিয়ে করা আইন পারমিট করে না, সেহেতু আমি বিয়েই করব না। এতে তোমাদের এত গায়ে লাগছে কেন? আমি কিভাবে আমার জীবনটা লিড করব সেটাও কি আমার কাছ থেকে তোমরা কেড়ে নেবে? যত বড় মুখ নয় তত বড় কথা। বুনো ষাঁড়ের মতো তেড়ে এলো প্রবীর। এখন আর তার হিতাহিত জ্ঞান নেই। সপাটে চর কষিয়েছে মেয়েকে, দাঁতে দাঁত কষে বলল, তোমার ভালোবাসা আমি ঘুচিয়ে দেব, কোনো বাদরামি আমি সহ্য করব না। শ্রমিককেই তোমাকে বিয়ে করতে হবে। আজ থেকে তুমি বাড়ি থেকে বেরোবে না টিল ইউ আর ম্যারিড। খাটের কোণে ছিটকে পড়েছিল দইটা। বুঝিবা বাবার চণ্ডমূর্তি বিহ্বল করে দিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। কখনো কোনো দিন বাবা তার গায়ে হাত তোলেনি, আজই প্রথম। তোমরা কি ভেবেছ ফোর্স করে আমার বিয়ে দেবে? পারবে না। দেখি পারি কিনা, দেখি তোর কোনো লাভার আটকায়। লাভার আটকাবে কেন? আমি আটকাবো? আমি পুলিশে খবর দেব। দেখবো একটা সাবালিকা মেয়েকে কি করে তোমরা বিয়েতে বসাও। শুনছো 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 তোমার মেয়ের কথা? কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এই মেয়েকে আমি গর্ভে ধারণ করেছিলাম, কেন আতুরেই নুন খাইয়ে মেরে ফেলিনি একে? ও মরে গেছে, আমার চোখে মরে গেছে। আজ থেকে ভাববো আমার মেয়ে নেই। বলতে বলতেই আবার প্রবীর তেড়ে এসেছে মেয়ের দিকে। আগুনের গোলার মতো বনবন ঘুরছে তার দু চোখ। স্বাধীনতা দেখাচ্ছ, সাবালিকতা দেখাচ্ছ, আমার পয়সায় খাবে আর আমারই বুকে বসে দাড়ি উপড়াবে? শেষবারের মতো বলছি মুনিয়া। শেষবারের মতো কি বলছে প্রবীর শোনা হলো না দইতার। বুম্বা টেনে সরিয়ে নিয়ে গেছে বাবাকে। ছি 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 মুনিয়া, তুই তাহলে এই? তোর বাবা তোকে কত ভালোবাসেন, তাকে তুই এইভাবে আঘাত দিলি? তোর তো নরকেও ঠাঁই হবে না রে। বুম্বা গম্ভীর স্বরে বলল, মা চলে এসো। প্রবল ঝড়ের পর নিথর হয়ে গেছে গোটা বাড়ি, যেন শ্মশান ভূমি কিংবা কবরখানা। আধুনিক ফ্ল্যাট জীবনের সুবিধা আছে, কেউ কারুর অন্দরমহলে উঁকি দেয় না। এই চিৎকার কান্নাতেও টনক নড়েনি প্রতিবেশীদের। নয়তো তারা আড়ালে ফিসফিস করবে, তবে মুখে কিছু বলবে না। আজ অবশ্য সেই সম্ভাবনাও কম। আনন্দের ফোয়ারা ছুটছে বাইরে। পাশের ফ্ল্যাটে ক্রিসমাস ইভের পার্টি চলছে। হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে হর্ষধ্বনি। দেয়াল ফুঁড়ে আসা ওই আওয়াজ আঘাত করছে এ ফ্ল্যাটের নৈশব্দকে। আরো প্রকট হয়ে উঠছে শব্দহীনতা। দইটা বসে আছে, বসেই আছে, যেন সে এক দারুভূত প্রতিমা, নড়বেই না কোনোদিন। চোখের কোলে শুকনো জলের রেখা, গা থেকে খসে পড়া শাল লুটোচ্ছে বিছানায়। তাকে ছুঁয়ে যাচ্ছে কনকনে হাওয়া। এখন আর শীত তাপ কোনো কিছুরই কোনো অনুভূতি নেই দইটার। রাতটা কেটে গেল, কি করে কাটলো দইটা নিজেও জানে না। মগ্ন চৈতন্যের ওপার থেকে বুম্বা বুঝি ডেকেছিল একবার, খেতে বলেছিল। দইটা সাড়াও দেয়নি। একসময় জড়িয়ে এসেছিল দু চোখ, অজান্তেই। তন্দ্রা ছিটতেই টান টান হলো দইটা।
পলকের জন্য বোধিসত্ত্বর মুখটা মনে পড়ে গেল। পরক্ষণে বাবা মার মুখ, কালকের ঘটনার কথা সব মনে পড়ে গেল। ফোঁস ফোঁস করে বড় বড় কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। আপন মনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল কিছুক্ষণ। না, বোধিসত্ত্বকে ছাড়া দইটা বাঁচবে না। অচঞ্চল হয়ে বাথরুম থেকে ঘুরে এলো দইটা। কালকের কিডস ব্যাগটা বিছানাতেই পড়ে আছে, এখনো খোলা হয়নি। ওয়ার্ড্রোব থেকে আরো দুটো সালোয়ার কামিজ বের করে চেপে চেপে ভরে নিল তাতে। শান্ত মাথায় টেবিল চেয়ারে বসে চিঠি লিখল একটা, বাবার উদ্দেশ্যে। সে যে ক্যাম্পাস টাউনে ফিরছে সেটা বাড়ির লোকের জানা দরকার, না হলে থানা পুলিশের হুজ্জত হতে পারে। তাছাড়া যাদের সে কোনোভাবেই সুখী করতে পারল না, তাদের উতলা করে কি লাভ? চিঠিটাকে টেবিলে খোলা অবস্থায় রেখে দইটা কিডস ব্যাগ কাঁধে তুলে নিল। মায়া ভরা চোখে খানিক তাকিয়ে নিল চারিদিক। আর হয়তো কোনোদিনই এখানে ফেরা হবে না। ড্রয়িং স্পেসে এসেও পা আচমকা মাটিতে গেঁথে গেল দইটার। বাড়ির সকলে এখন গাঢ় ঘুমে। দইটার চোখ বুজে কান খাড়া করল। নিঃশ্বাসের শব্দ শোনা যায় কি? বাঁ হাতের চেটোয় চোখের কোণ মুছে নিল দইটা। নিঃসাড়ে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে পড়ল। দইটার সামনে এখন এক অন্ধকার মাখা ভোর, কুয়াশায় ঢাকা। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আপনাদের শুনতে ভালো লাগছে। আমাদের এই চ্যানেলটি নতুন। আপনাদের নীল ঘূর্ণি শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা কিভাবে এটাকে আরও ইমপ্রুভ করতে পারি সেটার সম্বন্ধেও আমাদের জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার খুব শিগগিরই আমরা চলে আসছি নীলঘূর্ণির 7ম পর্ব নিয়ে। শুনতে হলে আমাদের চ্যানেল বাঙালির গল্প আড্ডায় চোখ রাখবেন। আর চ্যানেলটি ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই টিপতে হবে যাতে আমাদের প্রত্যেকটি পর্বের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলটি আপনারা শেয়ার করুন সবার সাথে, তাতে আমাদের আরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।